ওয়ার্ল্ড ব্যাংক এবং আইএমএফের মাধ্যমে সারা বিশ্বে ইভেন আমাদের মতো দেশে উন্নয়নশীল যারা দরিদ্র দেশ আমরা যারা বিদেশি অর্থের উপর নির্ভর করি তাদের কাছে নিয়ে আসলো স্ট্রাকচারাল অ্যাডজাস্টমেন্ট প্রসেস। এই স্ট্রাকচারাল অ্যাডজাস্টমেন্ট প্রসেসটা হচ্ছে আপনার অর্থনৈতিক নীতি পদ্ধতিগুলোকে এমনভাবে তৈরি করা যাতে বিদেশি পুঁজির বিকাশ ঘটে, পুঁজির একটা আন্তর্জাতিকীকরণ ঘটে, যাতে পুঁজিগুলো উন্নত দেশের পুঁজি অবাধে আমাদের দেশে ঢুকতে পারে। এই সবগুলো প্রোগ্রামের মূল লক্ষ্যই ছিল যে আমাদের অর্থনীতিকে অন্য দেশের উন্নত অর্থনীতির বহুজাতিক কর্পোরেশন বহুজাতিক পুঁজির একটা সেবা দাসে পরিণত করা। আমাদের এইবারের বাজেট প্রত্যেকের বাজেটের একটা দর্শন থাকে। আমাদের এইবারের যে বাজেটের যে থিম হচ্ছে সেটা হচ্ছে বিল্ডিং ইকুইটেবল অ্যান্ড সাস্টেনেবল ইকোনমিক সিস্টেম। যদি আমরা এটাকে বাংলা করি তা দাঁড়াবে বৈষম্যহীন ও টেকসই অর্থনৈতিক ব্যবস্থা গড়ার প্রত্যয়। বৈষম্যহীন ও টেকসই অর্থনীতি। এখন এই বৈষম্যহীন অর্থনীতি গড়ার যে পদ্ধতি বা যে প্রত্যয় ওনারা ব্যক্ত করেছেন এটা আমরা এই বাজেটে তাদের যে কতটুকু প্রতিফলিত হয়েছে আমরা সেই জিনিসটা দেখতে হবে। সেই জিনিসটা দেখার আগে আমাদের যেটা দেখতে হবে যেটা যে আমরা আগেই বলেছি যে প্রত্যেকটা বাজেটের যে রাজনৈতিক এবং অর্থনৈতিক দর্শন থাকে, আমাদের এই বাজেটটা রাজনৈতিক এবং অর্থনৈতিক দর্শনটা কী। আমরা যদি আমাদের এই বর্তমান বাজেটের রাজনৈতিক অর্থনৈতিক দর্শন বুঝতে হয় তাহলে আমাদের সেই 80-র দশকে যেতে হবে, যেটা ডক্টর মাহা মির্জা অলরেডি সুন্দর করে ব্যাখ্যা করেছেন। আপনারা সবাই জানেন যে 80-র দশকে যখন নিউ লিবারাল ইকোনমিক পলিসি, যেটাকে বাংলা বলা হয় নব্য উদারবাদী অর্থনীতি, আসলে হচ্ছে নব্য রক্ষণশীল অর্থনীতি, নট উদারবাদী। তারা যে পদ্ধতিগুলো করছে এগুলো সবগুলোই রক্ষণশীল পদ্ধতি। সেই পদ্ধতির মাধ্যমে ওয়ার্ল্ড ব্যাংক এবং আইএমএফের মাধ্যমে সারা বিশ্বে ইভেন আমাদের মতো দেশে উন্নয়নশীল যারা দরিদ্র দেশ আমরা যারা বিদেশি অর্থের উপর নির্ভর করি তাদের কাছে নিয়ে আসলো স্ট্রাকচারাল অ্যাডজাস্টমেন্ট প্রসেস। এই স্ট্রাকচারাল অ্যাডজাস্টমেন্ট প্রসেসটা কি? এই স্ট্রাকচারাল অ্যাডজাস্টমেন্ট প্রসেসটা হচ্ছে আপনার অর্থনৈতিক নীতি পদ্ধতিগুলোকে এমনভাবে তৈরি করা যাতে বিদেশি পুঁজির বিকাশ ঘটে, পুঁজির একটা আন্তর্জাতিকীকরণ ঘটে, যাতে পুঁজিগুলো উন্নত দেশের পুঁজি অবাধে আমাদের দেশে ঢুকতে পারে। আমাদের মাহা মির্জা সুন্দর করে বলেছেন। এই যে দর্শন, এই দর্শনে আমরা 80-তে ঢুকলাম এবং ওয়ার্ল্ড ব্যাংকের আইএমএফের স্ট্রাকচারাল অ্যাডজাস্টমেন্ট প্রোগ্রামের মাধ্যমে পরবর্তীতে 90-র দশকে আবার এটার আরও একটা বর্ধিত ভার্সন আসলো এনহান্স স্ট্রাকচারাল অ্যাডজাস্টমেন্ট প্রোগ্রাম। এই সবগুলো প্রোগ্রামের মূল লক্ষ্যই ছিল যে আমাদের অর্থনীতিকে অন্য দেশের উন্নত অর্থনীতির বহুজাতিক কর্পোরেশন বহুজাতিক পুঁজির একটা সেবা দাসে পরিণত করা। সেই জন্য আমাদের অর্থনীতির নীতি নির্ধারণ পদ্ধতিগুলোকে কিন্তু আমরা সেই আঙ্গিকেই তৈরি করছি। আমাদের এই বর্তমান বাজেট এই বছরের বাজেট আমরা যদি গত 40 বছরের বাজেটের কাঠামোগুলো দেখি আপনি দেখবেন প্রতি বছরই তারা এইটাকে আরও অ্যাডভান্স করছে। এই যে সোকল উদারীকরণ এটাকে আরও নতুন করে করছে, নতুন ক্ষেত্র ওপেন করতে আমরা এখন আমাদের বন্দরকে ওপেন করে দিচ্ছি। এই যে স্ট্রাকচারাল অ্যাডজাস্টমেন্টের প্রোগ্রামের মাধ্যমে যেটা হচ্ছে এই পুঁজির আন্তর্জাতিকরণের মাধ্যমে আমাদের মতো দেশে যেখানে এখনও পুঁজির ব্যাপক বিকাশ করতে পারেনি, দুর্বলতম পুঁজি, আমরা কিন্তু দিন মার খাই যাচ্ছি। এর ফলে যেটা হচ্ছে সমাজে ধনী এবং দরিদ্রের যে বৈষম্য সারা ওয়ার্ল্ডব্যাপী ব্যাপক বেড়ে গেছে। আমরা যদি ওয়ার্ল্ডের ডাটা দেখি দেখা যাবে যে সারা বিশ্বের এখন 1% লোকের হাতে 40%-এর বেশি সম্পদ তাদের কুক্ষিগত। 1%-এর হাতে 40%-এর বেশি সম্পদ কুক্ষিগত। অন্যদিকে যারা বটম নিম্ন আয়ের 50% লোকের হাতে 1%-এরও কম সম্পদ আছে। এই যে বৈষম্য, যেটা বিশ্বব্যাপী যে বৈষম্য, সেই বৈষম্যটা এক্স্যাক্টলি এখন বাংলাদেশে আমরা জানি, আমরা বলছি যে আমাদের পার ক্যাপিটা জিডিপি 2800-900 ডলার, কিন্তু দেখা যাচ্ছে যে বাংলাদেশেরও
আমাদের সম্পদের প্রায় 70% কুকিগত হয়ে যাচ্ছে এখন 1 to 2% হাতে। অন্যদিকে আমাদের নিম্ন আয়ের যে লোক যারা আমরা জনগণ আছি তারা কিন্তু মানে আপেক্ষিকভাবে দরিদ্র থেকে দরিদ্র হচ্ছে। এই যে বৈষম্য সৃষ্টির যে প্রক্রিয়াটা শুরু হয়েছে এটা প্রতিটি বাজেটে এটা আরও শক্ত করানো হচ্ছে এবং বাড়ানো হচ্ছে। এখন প্রশ্ন আসতে পারে যে এই যে বৈষম্যর কথা বলছেন এই বৈষম্য দূর করার উপায়টা কি? আমরা তো একটা সমাজতান্ত্রিক রাষ্ট্র না যে আমরা সম্পদের পুনঃবন্টন করব, কালেক্টিভাইজেশন করব, যে আমরা এর মধ্যে দূর করব। কিন্তু সমাজতান্ত্রিক রাষ্ট্র না হলেও এই বৈষম্যটা দূর করার অনেক পদ্ধতি আছে। এর মধ্যে আমাদের যারা বিভিন্ন দার্শনিক আছে, ফিলোসোফার আছে, তারা কিন্তু কতগুলো পদ্ধতি এবং বিভিন্ন দেশের আমাদের ওয়ার্ল্ডের যদি আমরা বিভিন্ন দেশের এক্সাম্পল দেখি আমরা দেখব মূলত 3টা পদ্ধতির মাধ্যমে আমরা এই বৈষম্যটাকে ক্রমশ হ্রাস করতে পারি। প্রথম পদ্ধতি যেটা হচ্ছে সেটা সম্পদের বন্টন এবং পুনঃবন্টন। এই সম্পদ এবং বন্টনে পুনঃবন্টনের ক্ষেত্রে একটা ইফেক্টিভ টুল হচ্ছে আমাদের এই বাজেট। এই বাজেটের মাধ্যমে আমরা সম্পদকে রিডিস্ট্রিবিউট করতে পারি। এটা দ্বিতীয়ত হচ্ছে যেটা জনগণের, দরিদ্র জনগণের সক্ষমতা বৃদ্ধি, ক্যাপাবিলিটি বৃদ্ধি। আমরা জানি প্রফেসর অমর্ত্য সেন তার বিখ্যাত অ্যাপ্রোচ ক্যাপাবিলিটি অ্যাপ্রোচ, উনি এটা বিখ্যাত উনি তার এই অ্যাপ্রোচের মাধ্যমে দেখিয়েছেন যে জনগণকে যদি আমরা দীর্ঘমেয়াদে তাদের উন্নত করতে চাই, দারিদ্র্য থেকে রক্ষা করতে চাই, তাদের ক্যাপাবিলিটি বাড়াইতে হবে, ক্যাপাসিটি বাড়াইতে হবে। সেই ক্যাপাবিলিটি বাড়ানোর উপায়টা কি? আমাদের ডাক্তার সাহেব বলছেন স্বাস্থ্য, শিক্ষা, এনভায়রনমেন্ট, এই সব কিছু ক্ষমতা বাড়াতে হবে, দক্ষতা, সচেতনতা এইগুলো বাড়ানোর মাধ্যমে। আমি যদি আমার যে দরিদ্র জনগোষ্ঠী আছে তাদেরকে যদি আমি ভালো শিক্ষা দিতে পারি, তাদেরকে যদি স্বাস্থ্য ভালো হয়, তাদেরকে যদি পুষ্টি দেওয়া যেতে পারে, তাহলে কিন্তু তারা গ্র্যাজুয়ালি তাদের সক্ষমতা বৃদ্ধি পাবে, তাদের ক্যাপাসিটি বাড়বে, তাদের প্রোডাক্টিভিটি বাড়বে, তারা আপনার দান খরচ ছাড়াই করতে পারবে। এরকম উদাহরণ বহু আছে যেটা আমরা বলছি। আর তৃতীয়ত লাস্ট যেটা বলছে যে এর মাধ্যমেও, এর পরের মাধ্যমেও যদি কিছু লোক হয়তো বাদ পড়ে যাবে, যারা দুর্বল, স্বাস্থ্য ভালো না বা ইত্যাদি, তাদের জন্য সামাজিক সুরক্ষা, সামাজিক প্রোটেকশন করতে, এই 3টা পদ্ধতি আছে। এখন যদি আমরা দেখি যে আমাদের এই বাজেটে 2025 সালের বাজেট যেটা থিম হচ্ছে বৈষম্য হ্রাস করা, এই 3টা পদ্ধতির ক্ষেত্রে কী কী ব্যবস্থা তারা গ্রহণ করছে আমরা একটু একটু করে যাব। ওরা আমার পূর্ববর্তী বক্তারা সবাই ডিটেল বলেছে, আমি খালি 2-1টা উদাহরণ নেব। প্রথম উদাহরণ বাজেটের যেটা মেইন ইনস্ট্রুমেন্ট হচ্ছে সরকারের আয় এবং ব্যয়ের মাধ্যমে। আমরা যদি রিডিস্ট্রিবিউট করতে চাই তাহলে আমি কি করব? আমার যে আয় করব, আয়টা এমন করব যাদের এটা এর প্রভাবটা দরিদ্র লোকের উপর না পড়ে, এর প্রভাবটা পড়ে ধনীর উপর, যার মাধ্যমে যে সম্পদের যে কুক্ষিগত তাকে আমরা করব। এর মধ্যে ট্যাক্স হচ্ছে একটা অন্যতম উপায়। ট্যাক্সের কথা মাহাতাব বলেছে, অন্যরা বলেছে। আমরা যদি এবারে ট্যাক্স কাঠামোটা দেখি, আমাদের মতো দরিদ্র বা উন্নয়নশীল দেশের জন্য ট্যাক্স কাঠামোটা সবসময় বলি আমরা প্রগ্রেসিভ ট্যাক্স করতে হবে। প্রগ্রেসিভ ট্যাক্সের একটা উপায় হচ্ছে ইনকাম ট্যাক্স, ডাইরেক্ট ট্যাক্স। কারেক্ট? ডাইরেক্ট ট্যাক্স ইজ দ্য মেইন, কারণ ডাইরেক্ট ট্যাক্সের তো কোনো মানে এটাকে আমি প্রগ্রেসিভ করতে পারি। আমাদের ট্যাক্স কাঠামো মাহাতাব সুন্দর করে বলেছে, আমাদের কল্লোল মোস্তফা আরও বলেছে। আপনি যদি খেয়াল করেন আমাদের যেটা করছে এইবারের করমুক্ত আয় সীমা হচ্ছে 3,50,000 টাকা। এই 3,50,000 টাকা করমুক্ত আয় সীমা করা হয়েছিল 2022 সালের অর্থনীতি। গত 3 বছর থেকে আমরা এই 3,50,000 টাকা করমুক্ত আয় আছি। এই 3,50,000 টাকার এই গত 3 বছরে কত পার্সেন্ট ইনফ্লেশন হয়েছে? অলমোস্ট 25-30%। কিন্তু আমার করমুক্ত আয় সীমা এখনও 3,50,000 রয়ে গেছে। এখন 3,50,000 যদি করমুক্ত আয় হয়, আমাদের যার ইনকাম মাসে 30,000 টাকা, তাকে কিন্তু কর দিতে হবে। এখন ঢাকা শহরে আপনি চিন্তা করেন একজন 30,000 টাকা যে ইনকাম করে
তার অবস্থা কি হবে? তাকে যদি করের আওতা আসতে হয়, তাকে তো বস্তি ছাড়া থাকার উপায় নেই। সে ভালো পানি পাবে না, ভালো পরিবেশ পাবে না, কিছুই পাবে না। এই হচ্ছে। এখন আমরা দেখি ট্যাক্সের যে স্ল্যাবগুলো যেটা বলা হচ্ছে, ওকে, স্ল্যাবটা 5টা-6টা স্ল্যাব আছে আমাদের ট্যাক্সের, কিন্তু 20 লাখ টাকা যাদের ইনকাম 20 লাখ টাকার বেশি, তাদের স্ল্যাব হাইয়েস্ট 30%। এরপরে কিন্তু আর স্ল্যাবটা বাড়েনি। আমাদের স্ল্যাবটা শুরু হয়েছে 5% থেকে 20 লাখে। ট্যাক্সেবল ইনকাম যদি আমার 3 লাখ টাকার বেশি হয়, 5 লাখ টাকা কম হয়, 5%, 10%, 15%, 20%, 25%, 30%। 30% হচ্ছে 20 লাখ টাকা এবং তদূর্ধ্ব। এখন আপনি চিন্তা করেন আমাদের দেশের এই যে শত শত কোটিপতি মিলিয়নিয়ার্স বিলিয়নিয়ার্স আছে, তার ইনকামও 30%। এখন একজন সাধারণ যারা একজন কলেজে চাকরি করে, যার মাসে ইনকাম 1 লাখ টাকা, সেও কিন্তু 30% স্ল্যাবে চলে যাবে, তারও 30%। আর যার কোটি কোটি টাকা ইনকাম, তারও 30%। হোয়ার ইজ দ্য ইকুইটি? আমার এই যে প্রগ্রেসিভ, এটা থাকলোই না। এখন আমরা দেখা যাক এই ব্যাট, আমাদের কল্লোল ভালো করে বলেছে যে ট্যাক্সের ক্ষেত্রে পরোক্ষ কর যেটা, এটা কিন্তু সবসময় নিবর্তনমূলক, রিগ্রেসিভ। কেন? কারণ পরোক্ষ কর সবার জন্য সমান। কোনো একটা প্রোডাক্টে যদি ভ্যাট থাকে, সেটা যদি সালমান রহমান কিনে, সে যা ভ্যাট, আমি কিনলো তাই ভ্যাট, একজন রিক্সাওয়ালা কিনলো একই ভ্যাট। যার ফলে এটা আয়ের সাথে কোনো সামঞ্জস্য নাই, যার ফলে এটাকে বলা হয় রিগ্রেসিভ ট্যাক্স। বাংলাদেশ সে এত বছর থেকে এই ধারাবাহিকতায় এইবারও আমাদের আয়ের সবচেয়ে বড় উৎস এবং ট্যাক্সের মধ্যে 33% আসছে শুধু ব্যাট থেকে। 33% হচ্ছে ব্যাট, ডাইরেক্ট ট্যাক্স হচ্ছে 32 সামথিং। তার মানে এই ইনডাইরেক্ট ট্যাক্স যেটা নিবর্তনমূলক রিগ্রেসিভ ট্যাক্স, এখনও এটা আমরা বেশি। কাজেই আমরা যেটা বৈষম্য হ্রাস করার কথা বলছি, সেটা কিন্তু হবে না, বৈষম্যটা আরও বাড়বে। এই এরপর আমরা আসি, খুব ইম্পর্টেন্ট কথা একটা, আমরা যদি এই বৈষম্য হ্রাস করতে চাই, তাহলে প্রধান বিষয়টা কি? আমরা দরিদ্র জনগণকে কর্মসংস্থান ব্যবস্থা করতে হবে, তাই না? আমাদের ডক্টর মাহমিদা খুব সুন্দর করে বলেছেন। এই যে কর্মসংস্থান করার উপায়টা কি? আমাদের এই বাজেটে কি ব্যবস্থা রাখা হয়েছে? আপনি যদি খেয়াল করে দেখেন, এই বাজেটে কর্মসংস্থানের জন্য আমি ক্লিয়ারলি কনক্রিট শুধু একটা পদ্ধতি পাচ্ছি, সেটা হচ্ছে যে 100 কোটি টাকার একটা বরাদ্দ রাখা হয়েছে। এটা যারা ইনোভেশন এন্টারপ্রেনারশিপ স্টার্ট আপের জন্য এই টাকাটা, ইনোভেশন স্টার্ট আপের 100 কোটি টাকা কবে কর্মসংস্থান হবে সেরকম কোনো কিন্তু এখনও আমরা জানি না।